আনচেলত্তির কথা অনেক আলোচনা হচ্ছে, কালকে ম্যাচের পরেও অনেক কথা হয়েছে যে তার কৌশলের কারণে ব্রাজিল এই ম্যাচে একটু অন্যভাবে দেখা গেছে, বা নেইমারকে কেন খেলানো হয়নি সেই বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন। সাংবাদিকদের সবার প্রশ্ন ছিল কেন নেইমার নেই। আপনার কাছে তার কৌশলটা কোন জায়গায় আসলে মনে হচ্ছে যে তার এই কৌশলটা কাজ করেছে? এই যে তার চেঞ্জিংটা, যে আমাদের গোল করে মানে জিতে নিল ব্রাজিলকে, তাকে কিন্তু সে নামিয়েছে। সে তার যে চেঞ্জিংয়ের কারণে কিন্তু এই কুনিয়াকে চেঞ্জ করে কিন্তু এই স্ট্রাইকারকে নামিয়েছে এবং তার মাধ্যমে কিন্তু জিতে গেল। তো এবং আপনার যদি নেইমারকে বলেন, সবগুলো ওয়ার্ম আপ করতেছিল, নেইমারও কিন্তু ওয়ার্ম আপ করতেছিল। ব্রাজিল কিন্তু একটু কনফিউশন দিতে ছিল যে অ্যানচেলোত্তি কাকে নামাবে। সে কিন্তু ঠিক রাইট ডিসিশনটা সে নিয়েছে। নেইমারের ওই পজিশন, ওই অবস্থান ছিল না। এই যে ফাইটটা জাপান করতেছিল এবং আপনার ভিনিসিয়াসের মতন প্লেয়ার স্পেস পাচ্ছিল না, তাকে বল দেওয়া হয়েছে, সে কিন্তু ঢুকতে পারছিল না। মানে এমনভাবে জাপান ব্লকিং করেছে হ্যাঁ টিমটাকে। তো একমাত্র ব্রাজিলের কারণে কিন্তু ব্রাজিল বেরিয়েছে এবং ব্রাজিলের সুন্দর পাসিং, ওয়াইড ফুটবল খেলা এবং ইন্টারচেঞ্জিং দুই লাইন থেকে ক্রস করা, পেনিট্রেশন বল করা, বল দেওয়া। তো সেই কারণেই কিন্তু ব্রাজিল লাস্ট মোমেন্ট পর্যন্ত আমি যেহেতু ব্রাজিলের সাপোর্টার, ওই কালকে কিন্তু আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম শেষ পর্যন্ত। আমি জানি সবাই ঘাবড়ে গিয়েছিল, রেজাল্টটা হয়তো বা চেঞ্জ হবে, আমার বিশ্বাস ছিল। কারণ ব্রাজিল, আমার বরাবরই আমি অন্য সব মিডিয়াতে বলেছি যে ব্রাজিল কোনো টিমকে সুপিরিয়র হলেও কোনো টিমকে কেয়ার করে না। তারা গোল খেয়ে একটা দুইটা গোল খাওয়ার পরেও তারা কিন্তু তারা স্বাভাবিক খেলাটা খেলে। দেখবেন ব্রাজিল কিন্তু এই জাপানকে তেমন ফাউল করে নাই, তারা কিন্তু স্বাভাবিক খেলা খেলেছে, চেষ্টা করেছে যে পরিচ্ছন্ন খেলা খেলে। তারা কিন্তু পরিচ্ছন্ন খেলা খেলে এবং তারা কিন্তু পরিচ্ছন্ন খেলা খেলে তারা কিন্তু ওভারঅল খেলে কিন্তু কালকে এই ম্যাচটা বের করেছে। এবং আমি বলবো এই ম্যাচ বের করার পিছনে আনচেলত্তির এই চেঞ্জিংটা ভেরি ইম্পর্টেন্ট ছিল এবং চেঞ্জের কারণে কিন্তু মানে ম্যাচটা জিতেছে, বের করতে পারছে ব্রাজিল। সাব্বির ভাই, এই পর্যন্ত যতগুলো খেলা আমরা দেখলাম বিশ্বকাপে, আপনার কাছে তাতে কি মনে হচ্ছে যে আগের অন্যান্য বিশ্বকাপের তুলনায় এই বিশ্বকাপটার পার্থক্য কোন জায়গায় আপনার কাছে মনে হয়? বা সামনে যদি আমি ধরি, ব্রাজিলের কথাই ধরি বা আর্জেন্টিনার কথা ধরি, তাদের সম্ভাবনাটা কতটুকু দেখছেন এই অবস্থায় পারফরমেন্সের বিচারে? আমি যদি অ্যাজ পার পারফরমেন্স বলেন, আমি বলবো যে ফ্রান্স টপে আছে, তারপর আর্জেন্টিনা আছে, তারপর ব্রাজিল কিন্তু ডে বাই ডে আগাচ্ছে। জাপান কিন্তু অনেক শক্তিশালী দল এবং তারা কিন্তু এশিয়ার টিভি হিসাবে হলেও তারা কিন্তু ভালো দল। তো ব্রাজিল আমার কাছে মনে হয় কালকের ম্যাচ জেতার পরে তারা প্রমাণ করেছে যে তারা চ্যাম্পিয়ন সম্ভাবনা তাদের হাত নাড়া দিচ্ছে। তো আমার কাছে মনে হয় যে ম্যাচ টু ম্যাচ ভ্যারি করে। তো এখন ব্রাজিলতে ইকুয়েশন কার পড়বে সেটার উপর নির্ভর করছে যে নরওয়ে অথবা ইকুয়েডর। নরওয়ে হলে কোনো বিষয় না ব্রাজিলের জন্য জিতা। তবে যদি নরওয়ে হয় তা একটু আমার কাছে মনে হয় একটু টাফ, কারণ নরওয়ের মানে গোলের মেশিন হলো আমাদের আর্লিং হালান্ড। তো হালান্ড তো ওই দিনে 11টা টিম প্লেয়ার নামায় নেই যে ম্যাচে নরওয়ে আপনার রেজাল্ট করতে পারে নাই। হ্যাঁ, তো সেই ম্যাচে কিন্তু আপনার হেরেছে। তো নরওয়ে কিন্তু বেস্ট 11 টিম খেলায় নেই। তো আমি মনে করি যে হালান্ড যদি খেলে, আমার কাছে যদি ব্রাজিলের সাথে পড়ে, তো টাফ ম্যাচ হবে। তবে এই ম্যাচে বলা যাবে, ম্যাচ দেখে বলা যাবে, যে ম্যাচ রিড করা যাবে যে কে আজকের ম্যাচটা জিততে পারে। দুজনেই কিন্তু সম্ভাব্য দল, ভালো দল, এবং আমি বলবো ভালো ম্যাচ খেলেছে তারা। তো সেই কোনো ব্রাজিল তো ব্রাজিল। এবং একটা জিনিস মনে ওয়ার্ল্ড কাপে একটা কিছু দল আছে যাদের ফুটবল টেম্পারমেন্ট অনেক ভালো, যে তারা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এই পর্যন্ত যেতে পারে। সেমিফাইনালের পরে বোঝা যেতে পারে যে কে ফাইনাল, এবং ফাইনালে যেও এই দুইটা কি আপনি কনফার্ম করতে পারেন না কে চ্যাম্পিয়ন হবে। হ্যাঁ, তো এই কিছু যেমন 86-এ আর্জেন্টিনা, তখন ম্যারাডোনার উপরে চিন্তা করে, হ্যাঁ ম্যারাডোনা চ্যাম্পিয়ন হতে পারে, কারণ ম্যারাডোনা পারফরমেন্সে মানে ডিমান্ড করছিল। তো এরকমভাবে খেলা মানে ম্যাচ টু ম্যাচ ডিফার করা যায়। মানে ম্যাচ দেখার পরে মানে স্টার্ট হওয়ার পরে বোঝা যায় যে ম্যাচের মানে কী অবস্থা এবং কার জেতার সম্ভাবনা রয়েছে।
আর্জেন্টিনাকে কিভাবে মূল্যায়ন করবেন আপনার দেখা অনুযায়ী? আমি মূল্যায়ন করব অনেকে বলছে যে মেসি নির্ভর শুধু, তারপর আমরা লাস্ট ম্যাচ দেখলাম যে না, মেসি ছাড়াও তারা ভালো পারফর্ম করছে। না, এইটা অনেকের বোঝার একটু ভুল আছে। যেমন মেসি যখন খেলে তাদের এক ফরমেশনে খেলে, মেসি ভিত্তিক ফুটবল হয়ে যায় মানে আর্জেন্টিনার। আর মেসি যখন ছাড়া খেলে তখন তারা আর একটা ফুটবল খেলে। আর আপনি দেখবেন বার্সেলোনাতে আবার মায়ামিতে দেখবেন মেসি যে গোলগুলি করে, যে প্ল্যানগুলি করে, সেগুলি বার্সেলোনার সাথে মিল পাবেন, মায়ামির সাথে মিল পাবেন এবং আর্জেন্টিনার মিল পাবেন। যে 2 নম্বর গোলটা যে করলো মেসি পিছর থেকে এসে যে বল ফাঁক দিয়ে ছেড়ে দিল, যে গোল, এটা কিন্তু প্ল্যান, পুরো প্ল্যান। এরকম গোল কিন্তু মায়ামিতে সে করে, এরকম গোল কিন্তু সে মানে আপনি বলে রিয়াল মাদ্রিদের এগেনস্টে 3-1 জিতেছে, 3-2 জিতেছে মানে বার্সেলোনা। ওই ম্যাচটাও কিন্তু সেম গোলটাই কিন্তু মেসি এইরকম গোলই করেই বের করে দিয়েছে। তো এরকম গোল কিন্তু মেসি মানে চিরাচরিত ব্যাপার নয়, যেটা আপনার করেছে, আপনার ডেম্বেলে করেছে, ডেম্বেলে 2টা গোল করেছে না মানে সুইং করে। এই গোলটা কিন্তু মেসি বরাবরই করে। এবং মেসি খেললে আর্জেন্টিনার ফুটবল একরকম খেলবে, এক ধারায় খেলবে। মেসি যদি না থাকে তখন আরেকটা ধারায় খেলবে। এটাই প্রমাণ করে যে মেসি ছাড়া যে ম্যাচটা খেলেছিল তারা একরকম খেলেছিল। মেসি আসার পরে মেসি তো অল্প সময় নেমেছে, একটা ফ্রি কিক পেয়েছে, গোল করে দিয়েছে। আর মেসির আগের ম্যাচটা কিন্তু ডিফারেন্ট, মেসি ভিত্তিকই আর্জেন্টিনা ছিল। তো এইটা বোঝার একটা বিষয় আছে।